নমস্কার, আমি শেখর সুবীর। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর আপনাদের সামনে তুলে ধরে। এর আগে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনাদের সামনে করেছি। আজ আপনাদের এমন একটা প্রোগ্রাম নিয়ে আসব, আপনারা শুনলে সত্যি অবাক হবেন, যার নাম স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য এটা সম্পর্কে জানা দরকার। প্রত্যেকটা মানুষ যখন সুস্থ থাকে তার মনও সুস্থ থাকে, তার কাজের প্রতি একটা আগ্রহ আসে। আর যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু তার কোনো কাজ ভালো লাগে না, মন ভালো লাগে না। তাই আমরা যে প্রোগ্রামটা নিয়ে হাজির হয়েছি তার নাম স্বাস্থ্যই সম্পদ। আমরা মানুষকে সবসময় চাই মানুষ সুস্থ থাকুক, আর সুস্থ থাকতে গেলে তাকে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। আর আজ আমরা যাকে হাজির করিয়েছি তিনি আর কেউ নন, সুপরিচিত একজন ডাক্তারবাবু, যার নাম শশাঙ্ক চৌধুরী। নমস্কার ডাক্তারবাবু। তো আমরা ডাক্তারবাবুর থেকে আজ শুনব ওনার ডিটেলিং ব্যাপারটা, উনি কিসের ওপরে বেসিক্যালি কাজ করেন, কি কি রোগের ওপরে উনি কিওর করেন, কি কি প্রপার গাইডলাইন দিয়ে মানুষ সুস্থ থাকতে পারে, তারই কিন্তু আজ উনি দিশা দেখাবেন। আমি শুনব ডাক্তারবাবুর থেকে পুরো ডিটেল। নমস্কার, আমি ডক্টর শশাঙ্ক চৌধুরী। আমাদের একটা ক্লিনিক আছে যার নাম হচ্ছে শ্রীবেদা। এখানে আমি বসি, তাছাড়া আরও বেশ অভিজ্ঞ আয়ুর্বেদিক ডক্টররা বসেন। আমাদের এই ক্লিনিকে অলমোস্ট সব রকমই রোগের চিকিৎসা হয়। তাতে পুরনো রোগ আছে, মানে যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, বা যাবতীয় যে অটো ইমিউন ডিসঅর্ডার্স আছে, ডায়াবেটিস মেলাইটাস, তো এই সব রকম রোগেরই চিকিৎসা হয়। তাছাড়া আমাদের এখানে যেটা আছে পাইলস, ফিস্চুলা, ফিশার, এইসব রোগেরও চিকিৎসা হয়। আয়ুর্বেদের একটা চিকিৎসা পদ্ধতি আছে যেটাকে ক্ষারসূত্র বলে। তো ক্ষারসূত্র দিয়ে এই রোগগুলোকে পুরোভাবে নির্মূল করা যায়। তো এই রকম চিকিৎসা যাবতীয় করা হয়। ডাক্তার, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, যেটা হচ্ছে পাইলস অ্যান্ড ফিস্চুলা। এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাই এই রোগটা যেন এখন ম্যাক্সিমাম মানুষের হচ্ছে। এটা কি কারণে? আসলে এই যে অ্যানোরেক্টাল ডিসঅর্ডার আছে, যেটা সবচেয়ে বেশি পেশেন্টসের যে ইস্যুস, সেটা হচ্ছে পাইলস, ফিস্চুলা আর ফিশার। এই তিনটেই কিন্তু ডিফারেন্ট ইস্যুস। কিন্তু মোস্ট অফ আমি যখন এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে, মানে ক্লিনিকে যখন পেশেন্টসরা আসে, তারা কিন্তু খুব কনফিউজ থাকে। ইনফ্যাক্ট অলমোস্ট এরকমও হিস্ট্রি পেয়েছি কি পেশেন্ট এসে পরে প্রথমেই বললো কি স্যার আমার পাইলস হয়েছে। এবার যখন চেক করে দেখলাম তখন দেখলাম কি তার হয়তো পাইলস নয়, তার ফিশার হয়েছে, এরকম একটা ডেভেলপমেন্ট। যেটা এরকমও দেখা যায় যে মোস্ট অফ কেসেসে ক্লিনিকে কিন্তু চেকই করা হয় না, শুধু পেশেন্টের একটা হিস্ট্রি নেওয়া হয়েছে যে ঠিক আছে এই অসুবিধা হচ্ছে। দেখা গেল কি ডায়াগনোসিসটাই ভুল, রোগটাই ঠিকঠাক বলে না। তো সব থেকে তো ইনিশিয়াল ফেজে এটা দরকার কি যখনই আপনি কাউকে দেখাচ্ছেন তিনি যেন চেক করুক, ওই জায়গাটা প্রপারলি ডায়াগনোস হোক, কারণ তিনটে ডিফারেন্ট ডিসঅর্ডার। আমি একটু একটু করে তিনটে ডিজিজের ডেসক্রিপশন দেব। পাইলস হচ্ছে, পাইলস বা আমরা বাংলায় ওটাকে অর্শ বলি, বা হিমোরয়েডস। আপনি যেটা আমাকে কারণ জিজ্ঞাসা করলেন, খুব কমন কজে যদি বলা চলে তো কনস্টিপেশন অফ দ্য রিজন। কি যদি পেশেন্টসের একটা লং টার্ম কনস্টিপেশন থাকে তাতে দেখা যাচ্ছে যে এইরকমভাবে পাইলস মাসটা ধীরে ধীরে বালজ আউট হয়ে পরে বাইরের দিকে বেরিয়ে আসছে। অনেক সময় আমাদের যে পটি রাস্তা আছে বা অ্যানাসের কাছাকাছি একটা বালজ আউট বা একটা ছোট মটরের দানার মতো এরকম ফিল হয়, পেশেন্টস ফিল করতে পারে। সেটা অনেক সময় ব্যথা হয়, অনেক সময় ব্লিডিং থাকে, সেটা ব্লিডিং নন ব্লিডিং সব রকমই হতে পারে। সো দিজ আর মোস্ট অফ পাইলস। আবার যদি আমরা ফিশার বলি, ফিশারে পেশেন্টের কিন্তু প্রচণ্ড বার্নিং সেন্সেশন হয়, প্রচণ্ড জ্বালা হয়, প্রচণ্ড ব্যথা হয়। সো এটা কি হয়, এটার আপনি ধরে রাখতে পারেন যে 90% কেসেসে কিন্তু পেশেন্টসের কনস্টিপেশন আছেই। কনস্টিপেশনের জন্যই বারবার ওই অ্যানাল ভালভটা কাট হয়ে যায়, এবার বডি সেটাকে রিপেয়ার করার চেষ্টা করে। সো ডিউরিং ডিফিকেশন একটা পেন বা বার্নিং সেন্সেশন, এই কমপ্লেন্টসগুলো সবসময় থাকে। পাইলসে কিন্তু সবসময় যে পেন থাকবে দ্যাট ইজ নট এসেন্সিয়াল। মানে যদি ইন্টারনাল পাইলস হয় তো ওখানে পেশেন্টস ব্লিডিংয়ের হবে। মানে লেটসে মনে করুন আমার আপনার হয়তো ইন্টারনাল পাইলস আছে, আমরা বুঝতেই পারবো না যে আমাদের পাইলস আছে যতক্ষণ না ব্লিডিং হচ্ছে। না, এই জায়গাটা আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে পাইলস আর ফিশার যেটা বললেন আপনি, যে ম্যাক্সিমাম যেটা মানুষের শুনি যে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়, সেটা কি ফিশার থেকে হয় না পাইলসের থেকে হয়?
না, দুই ক্ষেত্রেই হতে পারে। পাইলসের ব্যাপারটা কি, যদি এটা এক্সটার্নাল পাইলস হয়, মানে যদি বাইরের দিকে থাকে, অ্যানাসের কাছাকাছি থাকে, সেক্ষেত্রে পেশেন্টের একটা পেনের ডিফিকাল্টি থাকবে। কিন্তু যদি এটা ইন্টারনাল পাইলস হয় তাহলে কিন্তু পেনের কোনো ডিফিকাল্টি থাকবে না। তার কারণ হচ্ছে নার্ভ সাপ্লাই, মানে এই যে আমরা ব্যথা, পেন বা টাচ সেন্সেশন যা কিছু ফিল করি সব কিছু কিন্তু নার্ভসের জন্য। মানে আমাকে যদি এখানে কেউ একটা চিমটি কাটছে, আমার ব্যথা লাগছে, তার কারণ হচ্ছে নার্ভ সাপ্লাই। কিন্তু নেলস বা চুল কাটলে আমাদের ব্যথা হয় না, কারণ ওখানে নার্ভ সাপ্লাই নেই। সো সিমিলারলি আমাদের যে অ্যানাল এরিয়াটা আছে ওখানেও একটা আমরা মেডিকেল টার্মে ওটাকে একটা ইমাজিনারি লাইন বলি, পেকটিনেট লাইন। তো তার এইরকম, মানে আমরা যদি মনে করুন লেটস সে এইটা আমার হাত, এইটা আমার যদি পুরো অ্যানালের লেন্থ হয়, আর এইটা যদি আউটার সাইড, এটা বডির ইন সাইড, তো লেটস সে কি এই মিডল পোর্শনে একটা পেকটিনেট লাইন বলে আছে। এই বাইরের দিকে যে পোর্শনটা আছে এখানে যদি একটা পাইলসের গ্রোথ হয়, হিমোরয়েডের গ্রোথ হয়, তাহলে কিন্তু পেশেন্টের ব্যথা হবে। আবার এটাই যদি ভেতরের দিকে হয় তাহলে কিন্তু পেশেন্ট ব্যথাই ফিল করতে পারবে না, পেশেন্ট জানতেই পারবেন না আমার কোনো অসুবিধা আছে, আনলেস আনটিল হি অর সি ইজ ফিলিং এনি কাইন্ড অফ ব্লিডিং। যখন সকালবেলায় ওয়াশরুমে যাচ্ছেন, হঠাৎ দেখলেন হয়তো হু হু করে রক্ত পড়ছে বা ড্রপ বাই ড্রপ কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, কিন্তু কোনো ব্যথা নেই, তার মানে ওর ইন্টারনাল পাইলস গ্রো হয়েছে। আবার ফিশারের ক্ষেত্রে ওখানেও একটা ব্লিডিংয়ের কমপ্লেন্ট থাকবে, কিন্তু সাথে সাথে বার্নিং সেন্সেশন থাকবে, প্রচণ্ড জ্বালা করবে, প্রচণ্ড ব্যথা করবে। পাইলসে কিন্তু সেই সিভিয়ারিটি অফ পেনটা ইউজুয়ালি হয় না, কিন্তু ফিশারে ইন মোস্ট অফ কেসেসে একটা সিভিয়ার পেন থাকে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আমার খুব কৌতূহল হচ্ছে, সেটা হচ্ছে যে এই পাইলস বা ফিস্চুলা যেটা বলছি আমরা, তো সেটার জন্য এটা হওয়ার কারণটা কি? যেটা আমি আগেই বললাম যে ফিশারের মোস্ট কমন কজ হচ্ছে কনস্টিপেশন। আমরা যদি নিজের কোষ্ঠকাঠিন্যটাকে একটু কন্ট্রোল করতে পারি, আমরা যদি নিজের বাওয়েল মুভমেন্টটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা এই রোগটাকে অনেকটা প্রিভেন্ট করে রাখতে পারি। সো কনস্টিপেশন ইজ ওয়ান অফ দ্য মেইন কজ। আচ্ছা, এই যে কোষ্ঠকাঠিন্য, এটা যদি আমরা সুস্থ রাখতে চাই বা সুস্থ থাকতে চাই, এই কোষ্ঠকাঠিন্য যাতে না হয় তার জন্য কি প্রপার গাইড নেওয়া উচিত সারা দিনে? একটা তো সবচেয়ে ভালো যেটাকে বলি একটা গুড বাওয়েল হ্যাবিট। গুড বাওয়েল হ্যাবিট হচ্ছে কি, যখন আপনার একটা ডেফিকেশনের আর্জ আসবে আপনি তখনই ওয়াশরুম যান। আপনি হয়তো অনেকজনের দেখেছেন বা শুনেছেন কি ওয়াশরুমে গিয়ে পরে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে বসে আছে। এটা কিন্তু ওয়ান অফ দ্য কমন ইউজ লাইফস্টাইল একটা কজ যে এই ডিজিজটা হওয়ার। সেক্ষেত্রে এইভাবে ধীরে ধীরে যেমন যেমন দিন যাবে আপনার পাইলস বা ফিশার গ্রো হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। তাছাড়া অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্লুইড ইনটেক, মানে সারাদিনে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 লিটার মতো জল খাওয়া, যেটা অনেক সময় করে ওঠে না। আর কারোর যদি ন্যাচারালি কনস্টিপেশনের ইস্যু আছে তো একটু ফাইবারওয়ালা ডায়েট খাওয়া, যেমন মনে করুন শশা হলো, একটু স্যালাড জাতীয় যে খাবারগুলো বা ডাটা জাতীয় খাবার যেমন সজনে শুঁটি হলো বা শাক হলো, এইসব খাবারগুলো, তো সেইগুলো খেয়ে পরে আমরা অনেকটা নিজের বাউল মুভমেন্টটাকে নর্মালাইজ রাখতে পারি। আর এটা নর্মাল থাকলে পরে আমরা বেশ অনেকগুলো অ্যানোরেক্টাল ডিসঅর্ডার যে আছে অ্যাভয়েড করে চলতে পারি। আচ্ছা, এই মুহূর্তে একটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করছে যে আজকের দিনে ছেলেমেয়েরা মানে চিকেনটা যেন কোনো জায়গা নেই যে যেখানে বাদ দেওয়া যায়। মানে রোল খাবেন সেটাও চিকেন, মাংস যেটা আপনি খাচ্ছেন সবই চিকেন, কোনো একটা আইটেমের মধ্যে একটা চিকেন থাকতেই হবে, বিশেষ করে ফাস্ট ফুডের। তো এই ধরনের খাবারটা কি কতটা পরিমাণে অ্যাভয়েড করা প্রয়োজন বা সারা মাসে কতবার খাওয়া উচিত আপনি মনে করেন? না দেখুন, এইটা তো হচ্ছে পার্সন টু পার্সন কার কত মেটাবলিক। এবার হয়তো কেউ দেখলেন খুব ভালো একটা হেলদি ডায়েট মেনটেন করেন, স্টিল দে আর সাফারিং ফ্রম কনস্টিপেশন। তো ইট ডিপেন্ডস কি কার কতটা মেটাবলিজম। এবার যদি ইন টার্মস অফ চিকেন আমরা পার্টিকুলারলি বলি, তো আমাদের ডেইলি নিড অফ প্রোটিন হচ্ছে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। তো কারোর যদি 70 কেজি ওজন হয় শরীরের, তো তার ডেইলি নিড হচ্ছে 70 গ্রামস। এবার সে যদি বেশি চিকেন খাচ্ছে বা বেশি অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক করছে, তাতে শরীরে কিন্তু ওইটুকুই লাগবে, আনলেস আনটিল তার যদি খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে। মানে যারা মনে করুন জিম করছে বা এক্সারসাইজ করছে, তো উইথ টাইম ধীরে ধীরে বডিতে প্রোটিনের রিকোয়ারমেন্ট বাড়ে, তো সেক্ষেত্রে ওরা যখন প্রোটিন ইনটেক করছে সেটা বাড়ছে। বাট ইন জেনারেল
মানে আমরা যারা একটা নর্মাল লাইফস্টাইল লিড করছি তাদের জন্য 1 গ্রাম পার কেজি বডি ওয়েট ইজ আ ডেলি রিকোয়ারমেন্ট অফ প্রোটিন। আপনি যদি লেটস সে কি আজকে 1 কিলো মাংস খেয়ে নিয়েছেন আর আপনার ওজন হয়তো 100 কেজিস, তো আপনার রিকোয়ারমেন্ট কিন্তু 100 গ্রামসই, বাকি 900 গ্রামস যে আছে বডি ওটাকে ইউরিনের থ্রু বডি থেকে ওয়েস্ট আউট করে দেবে, তো ওটা শরীরের মধ্যে থাকবে না। আর রেগুলার কনজামশন যদি, যেটা মেইন ইস্যু হয় এর ক্ষেত্রে চিকেনের থেকেও বেশি ওই তেল মশলাটা, কারণ মোস্ট অফ আমাদের ইন্ডিয়াতে তো প্রিপারেশনসগুলো স্পাইসি হয়, আমরা তো আর রেগুলারলি বয়েলড চিকেন খাচ্ছি না, তো সেক্ষেত্রে যখন ওই একটা ইনডাইজেশন ক্রিয়েট হয় তখন এই ইস্যুসগুলো আরও বাড়তে থাকে। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685, যোগাযোগ 9079947384। মৃণাল স্যার। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। অভিনয়কে নিজের পেশা হিসেবে নিতে চাইছেন? তাহলে আর দেরি কিসের? এখন আর চিন্তার দিন শেষ। আজই যোগাযোগ করুন সার্চ মিডিয়ার সাথে, নিচে স্ক্রলে দেওয়া নাম্বার। আচ্ছা, একটু দর্শক বন্ধুদের জন্য একটা প্রশ্ন আমার মনে হয় থাকবে, সেটা হচ্ছে যে সারা দিনে কেমন মোটামুটি আমরা কিভাবে ডায়েট কন্ট্রোলটাকে করতে পারি যাতে আগামী দিনে কোষ্ঠকাঠিন্য না আসে? একটা নর্মাল হ্যাবিট যেটা, যেমন সকালে উঠে পর একটু জল খাওয়া, খুব বেশি কিছু না। আই এম নট টেলিং কি কোনো মেডিকেশনস, বা অনেক সময় আমরা ঠিক আছে পেশেন্টসকে অ্যালোভেরা জুস বা এসবও খাওয়ার জন্য বলি, বাট ইন জেনারেল যদি সকালে ঘুম থেকে ওঠার পর একটু 1 গ্লাস জলও খাওয়া যায়, আর ওটা যদি একটু লিউকওয়ার্ম ওয়াটার হয়, একটু উষ্ণ গরম জল হয়, তাহলে আরও ভালো হয় টু স্টার্ট ইউর ডে। অ্যান্ড ইন এ গুড নর্মাল হ্যাবিট অন এভরি 2 to 3 আওয়ার্স, 3 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট ইন 3 আওয়ার্স গ্যাপিংয়ে হালকা কিছু খেয়ে নেওয়া উচিত। বিশেষ করে যেমন বাড়ির মায়েদের বা মহিলাদের একটা অভ্যেস থাকে যে ওনারা বাড়ির সবারই খেয়াল রাখেন, নিজের খেয়াল রাখেন না, তো যে কারণে ওই হয়তো সকালবেলায় 6টায় ঘুম থেকে উঠছেন কিন্তু ব্রেকফাস্ট হয়তো সকাল 11টায় করছেন, সো উইচ ইজ আ বিগ গ্যাপ। তো এত বড় গ্যাপ না দিয়ে ঘুম থেকে ওঠার 2 ঘন্টার মধ্যে কিছু না কিছু একটু খেতে হবে, তাতে আমরা অনেকটা নিজের ইনডাইজেশনটাকে প্রিভেন্ট করতে পারি। ঠিক। তো আপনারা শুনলেন যে সবচাইতে একটা বড় রোগ সেটা হচ্ছে ফিশার এবং পাইলস। এটা হলে আমাদের কাছে অনেক খবর আসে যে কোথায় যাব, কিভাবে সুরাহা পাওয়া যায়। তো আমরা দেখেছি ডাক্তারবাবু একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে অনেকে বলে এই পাইলস বা ফিশারের ব্যাপারে অনেকে অপারেশন করেছে, অনেকে বলে ডাক্তারের কাছে ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে। এটা আপনি কি মনে করেন? দেখুন, দুইভাবেই চিকিৎসা করা যায়, এটা ডিপেন্ড করছে যে ডিজিজটা কোন স্টেজে আছে। আমি এখনও অবধি পাইলস আর ফিশারের ডেসক্রিপশন করলাম, ফিস্চুলাটা করিনি, ফিস্চুলাটা এবার করে দিচ্ছি। ফার্স্ট পাইলসের একটু ব্যাপারটা বলে দিই, যেহেতু আপনি বললেন, এটা ঠিকই বললেন যে সমাজে একটা গুজব আছে যে অপারেশন করিয়েছে তারপর আবার হয়ে গেছে। সো দিস ইজ নট আ অ্যাবসলিউট ফ্যাক্ট, মানে এটাকে পুরোপুরি ফ্যাক্ট বলবো না, একটু টেম্পার্ড। পাইলসের পার্টিকুলার কিছু পজিশনস আছে যে এই অমুক অমুক জায়গাতেই পাইলস হয়। তো আমাদের এই অ্যানাল এরিয়াতে 3টে এরিয়া আছে যেখানে হিমোরয়েডস গ্রো হতে পারে। ইন জেনারেল উই আর সেইং একটা ঘড়ির কাটার হিসেবে কি 3 o'clock, 7 o'clock, 11 o'clock পজিশন। এবার লেটসে আপনি যখন ডাক্তারবাবুকে দেখাতে গেছেন তখন হয়তো আপনার একটাই হিমোরয়েডস হয়ে আছে লেটসে কি 3 o'clock পজিশনে। ডাক্তারবাবু দেখলেন সেটা হয়তো খুব বড় হয়েছে, কারণ তার মধ্যে একটা স্টেজ থাকে, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি। সো লেটস সে ইট ইজ ইন 3rd ডিগ্রি। তো ডক্টর বললেন যে না ঠিক আছে, এটাকে অপারেট করা উচিত, অপারেট করে বাদ দিয়ে দিলেন। এবার বাকি যে 2টো পজিশনে সেই বছর বা সেই সময় আপনার কোনো রোগ ছিলই না, তো করার কিছু নেই, কিন্তু দেখা গেল 5 বছর পরে হয়তো 7 o'clock পজিশনে একটা হিমোরয়েড গ্রো হয়েছে। যে জায়গাটা অপারেট করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আর গ্রোথ কখনোই পসিবল নেই। আবার যদি কোনো পেশেন্টের 3টে হিমোরয়েড হয়ে আছে আর 3টেই অপারেট করানো হয়েছে, তাহলে তার সারা জীবনে কখনোই আসার চান্সেস নেই। সো দিস ইজ অ্যাবাউট পাইলস। এবার আমি এই দুটোর থেকেও বড় একটা সাংঘাতিক রোগের ব্যাপারে বলবো, উইচ ইজ কল্ড ফিস্চুলা। ফিস্চুলাটা এইগুলোর থেকেও বেশি সাংঘাতিক এই জন্য কারণ পেশেন্টসরা বুঝতেই পারে না যে অসুবিধাটা কী হয়েছে।
ইনিশিয়ালি দেখা যায় হয়তো ওই বটক্সের কাছে বা অ্যানাল এরিয়ার কাছাকাছি একটা ছোট বয়েল মতো বা অ্যাবসেস মতো শুরু হয়েছে, তো পেশেন্টের মনে হয় যে একটা হয়তো ওই ছোট ফোড়া মতো হয়েছে, ঠিক আছে। এবার নর্মালি আমরা যেটা করি, কোথাও একটা ফোড়া হয় বা কিছু হয়, ইন্ডিয়াতে অ্যাটলিস্ট একটা ট্রেন্ড আছে, ইনিশিয়ালি আমরা কেমিস্টের কাছে যাই, ওষুধের দোকানে গিয়ে কিছু একটা ওষুধ বা অ্যান্টিবায়োটিকের একটা কোর্স অলরেডি আমরা করে নিই, পেশেন্টস করে নেই, দেখলে একটু ঠিক হয়ে গেল, আবার দেখা গেলো 1 মাস পরে আবার সেম জায়গাতে হয়তো একটা অ্যাবসেস ক্রিয়েট হয়েছে, দেন দে গট সিরিয়াস, তখন ওনারা ডাক্তারকে দেখাতে যান, ডক্টরও দেখেন, দেখে পরে আবার এরকম অ্যাবসেসের জন্য হয়তো অ্যান্টিবায়োটিকের একটা কোর্স করলো, আবার ওটা একটু সাপ্রেস হলো, আবার কিছুদিন পরে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কি বাইরের দিকে যে অ্যাবসেসটা আমরা ফিল করছি, দিস ইজ নট দ্য অ্যাবসেস, এইটা একটা কানালের মতো পুরো রেকটামের ভেতর অবধি যায়। মানে আমি খুব সিম্পলি বোঝাবার চেষ্টা করি, যেমন আমি আগেও বললাম যে এইটা যদি আমার এন্টায়ার অ্যানালা রেকটাম হয় আর এইটা যদি আমার অ্যানাসা এরিয়া হয়, এখানে একটা ছোট অ্যাবসেস মতো বা ফোড়া মতো আমি ফিল করছি, সেটা কিন্তু শুধু এখানে নয়, এইটা একটা গলির মতো বা একটা ক্যানালের মতো এরকম ভেতরে গেছে, আর এই পটি রাস্তার ভেতরে একটা ওপেনিং আছে। আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, বাইরের ঘাটা শুকিয়ে যাচ্ছে, ভেতরের ওপেনিংটা কিন্তু অলমোস্ট আছে। উই আর গোয়িং ফর ডেফিকেশন রেগুলারলি, একটু একটু এরকম ফিকাল ম্যাটার, একটু একটু স্টুল ওখানে ডিপোজিট হচ্ছে, ও আবার রিইনফেক্টেড, আবার ওটাকে ইনফেকশন করছে, এই জিনিসটা কন্টিনিউয়াস চলতে থাকে। আর এটাকে ট্রিট করার আমার মনে হয় টিল নাও এখনো অবধি যেটা সবচেয়ে ভালো পদ্ধতি, দ্যাট ইজ কল ক্ষারসূত্র। আমি বেশ এইরকম পেশেন্ট দেখেছি, কেউ হয়তো 5 বছর, কেউ 7 বছর, কেউ 11 বছর ধরে রোগটাকে এইরকমই ফেলে রেখেছে, অ্যান্ড লাকিলি তাদের এর থেকে খারাপ জিনিস কিছু হয়নি। কারণ এটা সবচেয়ে বাজে যে একটা জিনিস আজকালকার দিনে আরও বেড়ে গেছে, দ্যাট ইজ কল্ড রেকটাল ক্যান্সার। এবার এই রোগটার থেকে কখন রেকটাল ক্যান্সার গ্রো হবে সেটা কিন্তু আমিও বলতে পারবো না, পেশেন্টও বলতে পারবে না। ইটস টোটালি অ্যাবাউট লাক। মানে কারোর হয়তো 6 মাস আগে একটা ওইরকম ফিস্চুলা গ্রো হয়েছে, আর 6 মাসের মধ্যে রেকটাল ক্যান্সার হয়ে গেল। কেউ হয়তো 10 বছর ধরেও ভুক্তভোগী, কিন্তু তার ক্যান্সার গ্রো হয়নি। তো যখনই এরকম কোনো অ্যাবসেস অ্যানাল এরিয়ার কাছে থাকবে, তো আমি জাস্ট এটাই সাজেস্ট করতে চাইবো, আমার অ্যাডভাইস, যে আপনি যে কোনো নিয়ারেস্ট আয়ুর্বেদিক ডক্টরকে অবশ্যই দেখাবেন। কারণ টিল নাও যে প্রুভেন প্রসেস, ক্ষারসূত্র হচ্ছে মোস্ট এফেক্টিভ প্রসেস ফর অ্যানাল ফিস্চুলা। মানে আমি যদি 100টা অ্যানাল ফিস্চুলা পেশেন্ট বলি, তার মধ্যে 90% পেশেন্ট এরকম হয় যারা সার্জারি করিয়েছে, অপারেট করিয়েছে, তারপরেও রেকার করে গেছে, দেন দে কাম টু আয়ুর্বেদা। দিস ইজ পার্টিকুলারলি ইন কেস অফ ফিস্চুলা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এই যে রোগটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করে, তো মানুষের কি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে? অবশ্যই। মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা এই রোগটাকে যদি কেউ ভাবে যেটা কমন রোগ, সেটা কিন্তু আপনারা কোনোভাবেই মনে করবেন না। যখনই আপনার মনে হচ্ছে ডাক্তারবাবু যে কথাটা বললেন, প্রথম মুহূর্তে যদি আপনি ঠিকভাবে ধরা পড়ে, এবং উনি যেটা বললেন কোন পদ্ধতি, যেন ক্ষারসূত্র, এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, আমার মনে হয় শরীরকে সুস্থ রাখা যায়। আচ্ছা ডাক্তারবাবু, একটা প্রশ্ন হচ্ছে, এই যে ফিস্চুলা, ফিশার বা আপনার পাইলস, এটা কত বছর বয়স থেকে হতে পারে? পাইলস বা ফিশার অ্যাকচুয়ালি 3টে ডিজিজের কোনো এজ নেই। যেমন আমি বললাম যে পাইলস আর ফিশারটা খুব কমনলি কনস্টিপেশনের জন্য হয়। ফিস্চুলার এখনো পর্যন্ত কিন্তু কোনো সেরকমভাবে কারণ জানা যায়নি। আচ্ছা, মানে এটা কি কারণে হচ্ছে বা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি। আমরা যেমন যদি বাউল মুভমেন্টটাকে একটু মেনটেন করতে পারি, তাতে আমরা পাইলস ফিশারটাকে অ্যাভয়েড করতে পারি। কিন্তু ফিস্চুলা যে কারোরই হতে পারে, সো ওটার জন্য খুব একটা প্রিভেন্টিভ মেজার কিছু নেই। কিন্তু মোস্ট অফ দেখা গেছে যে যাদের খুব বেশি সিটিং জব, যারা খুব লম্বা বসে কাজ করেন, তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের চান্সেস থাকে। সো হয়ে গেলে তখন ট্রিট করাটাই একমাত্র অপশন। আচ্ছা, মানে অনেকে বলতে চাইছেন যে বেশিরভাগ সময় যারা বসে থাকে, যেটা শুনেছি, তাদের ক্ষেত্রে একটু বেশি, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সেসটা একটু বেশি, which is common। ডাক্তারবাবু, একটা পদ্ধতি অনেকেই বলে শুনেছি যে পাইলস হলে ঠান্ডা গরম জলে যদি বসে অনেক সময় রিলিফ পাওয়া যায়, এটা কি ঠিক? হ্যাঁ, একটু লিউকওয়ার্ম ওয়াটারে, যেটাকে আমরা সিজ বাথ বলি, তো এরকম সবাই, প্রত্যেক ডাক্তারবাবুই অ্যাডভাইস করেন কি যখন এরকম পাইলস বা ফিশার হয়েছে, তো একটু লিউকওয়ার্ম ওয়াটার করে পরে ওটার মধ্যে যদি বসা যায় 5 থেকে 10 মিনিট, তাতে যেটা একটা টেম্পোরারি রিলিফ দেয়, আর একটু সোয়েলিংসটাকেও কম করে।
আমাদের কাছে দর্শক বন্ধুদের অনেক খবর আসে এই পাইলস বা ফিশারের ব্যাপারে। তো স্যার যেটা বললেন আজকে খাস সূত্র, অসাধারণ একটা পদ্ধতি। এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, আমার মনে হয় আপনাদের শরীরকে সুস্থ রাখা যায়। তো ডাক্তারবাবু, এবার আসি একটু অন্য রোগের ব্যাপারে। এইটা তো একটা কমন হয়ে গেছে মানুষের কাছে। এবার এছাড়া এই আয়ুর্বেদে আর কি কি রোগের খুব সহজে ট্রিটমেন্ট করা যায়? দেখুন, আয়ুর্বেদ তো হলো সবচেয়ে পুরাতন একটা পদ্ধতি, দ্য ওল্ডেস্ট মেডিকেল সায়েন্স। যখন এই অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা আদার কোনো প্যাথিজই ছিল না, ইজন্ট ইট? তো আয়ুর্বেদের মধ্যে প্রত্যেকটা রোগেরই চিকিৎসার ডেসক্রিপশন আছে, প্রত্যেকটা রোগেরই চিকিৎসা সম্ভব, বা অ্যাটলিস্ট যে ডিজিজগুলো কিউরেবল নয় সেগুলো ম্যানেজেবল, সেগুলো এখনও দেখা যাচ্ছে। মানে আমি যেগুলো বলছি যে শুধু বইয়ে লেখা কথা বলছি না, উইথ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সেস বলছি যে এইরকম রোগ যেগুলোর ক্ষেত্রে হয়তো সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়, সেইগুলোরও ওষুধ অফ করা সম্ভব। মানে অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি ডায়াবেটিসটা নিই, ঠিক আছে, উইচ ইজ ভেরি কমন নাওয়াডেজ, কি প্রত্যেক বাড়িতে একজন না একজন ডায়াবেটিক রুগী আছেন। তো এই যে একটা জিনিস যে একবার ডায়াবেটিস হয়ে গেছে তো সারা জীবন যে ওষুধ খেয়ে যেতে হবে, এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। আয়ুর্বেদ চিকিৎসার জন্য তিনটে জিনিস মানে, একটা হচ্ছে আহার, আরেকটা বিহার, আরেকটা ঔষধ। আহার, বিহার, ঔষধ মানে ডায়েট, লাইফস্টাইল অ্যান্ড মেডিসিনস। তো যে কোনো অটোইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে এই রোগগুলো কি, ডায়াবেটিস ইট ইজ আ কাইন্ড অফ অটোইমিউন ডিসঅর্ডার, এটা কিন্তু শরীরের মধ্যেই আছে। মানে আমরা এটাকে নিয়ে পরেই জন্মেছি, এরকম নয় যে আমরা এটাকে অ্যাকোয়ার করেছি। যেহেতু আমরা এই রোগটাকে বাইরের থেকে অ্যাকোয়ার করিনি, এটা আমাদের শরীরের মধ্যেই ছিল, যে জন্যে থিওরিটিক্যালি আমরা কখনোই এটা বলতে পারবো না কি দিস ইজ কমপ্লিটলি কিওর্ড। কিন্তু এরকম একটা কন্ডিশন যখন পেশেন্টের ব্লাড সুগার লেভেল নর্মাল আছে, পেশেন্ট কোনো ওষুধও খাচ্ছে না, সো দ্যাট কন্ডিশন ক্যান বি টেকেন। ওই রকম একটা কন্ডিশন যে আছে অ্যাজিউম করা যেতে পারে বা মানে পাওয়া যেতে পারে সেইভাবে। সো কি করা হয়, ইনিশিয়ালি আমরা দেখার পরে হয়তো মেডিকেশনস দিলাম, বা আয়ুর্বেদে এরকম কিছু পঞ্চকর্ম চিকিৎসা আছে, সেই পঞ্চকর্ম থেরাপিসগুলো দিলাম। ওই ট্রিটমেন্টসগুলো করার পরে কয়েক মাস পরে দেখা গেল যে ডায়াবেটিস বা ব্লাড সুগার লেভেল ধীরে ধীরে নর্মালসিতে এসে গেছে। তখন ট্যাপারিং ডোজেসে আমরা ওষুধের ডোজেসগুলো কম করা শুরু করি, আর একটা সময়ের পরে মেডিসিনসটা কমপ্লিটলি অফ করে দেওয়া হয়। কিন্তু তার মানে এটা নয় যে পেশেন্ট নন ডায়াবেটিক হয়ে গেল, হি অর সি ইজ স্টিল ডায়াবেটিক, কিন্তু এখন ওষুধ খাচ্ছেন না। এবার ওনার ডায়েট আর লাইফস্টাইলটা ওনাকে মেনটেন করে চলতে হবে। অ্যান্ড টাইম টু টাইম আমরা বলি যে ঠিক আছে, যখন পেশেন্ট ভালো আছে, সুস্থ আছে, তো 6 মাসে একবার নিজের ব্লাড সুগারটা চেক করিয়ে যাবেন। আচ্ছা, অনেকে বলেন যে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি ইনস্ট্যান্ট কাজ করে, হোমিওপ্যাথি একটু আস্তে কাজ করে, আর আয়ুর্বেদ আরও ধীরে ধীরে কাজ করে। কিন্তু দেখা গেছে যে অ্যালোপ্যাথি একটা সময় মানুষ ইউজ করতে করতে সেটা আর কোনো তার কাজ করে না, হোমিওপ্যাথি হয়তো কিছুটা করে, কিন্তু আয়ুর্বেদ কন্টিনিউ একটা তার কি বলবো মানে ব্যবহারিক যোগ্যতায় চলে আসে। এটা কি ঠিক? দুটো জিনিস আছে এতে। প্রথম হচ্ছে আপনি বললেন যে এটা স্লো প্রসেস বা স্পিড প্রসেস। তো আয়ুর্বেদের মধ্যে প্রচুর এরকম চিকিৎসা আছে যেগুলো খুব স্পিড আপ কাজ করে, মানে খুব ইনস্ট্যান্ট। বেশ কয়েকটা ওষুধ আছে, বাট সেটা হয়তো আমাদের নলেজে নেই, মানে সোসাইটির নলেজে নেই। প্র্যাকটিস যারা করেন তারা জানেন, বা বেশ ওই রকম ক্লিনিশিয়ান আছেন, আয়ুর্বেদিক ক্লিনিশিয়ান, ওনারা ওইভাবে প্র্যাকটিস করেন। ইনফ্যাক্ট আয়ুর্বেদের মধ্যে এমার্জেন্সি ট্রিটমেন্টসও আছে, যে একটা যদি এমার্জেন্সি হচ্ছে, একটা কার্ডিয়াক অ্যাটাক হচ্ছে, সেটাকেও এমার্জেন্সিভাবে কীভাবে ডিল করা যায়, বা একটা হয়তো ক্রনিক ওইরকম সিওপিডি পেশেন্ট, তার এখন একটা শ্বাসকষ্ট হয়েছে, তাকে কীভাবে কন্ট্রোল করা যেতে পারে, সেরকম এমার্জেন্সি ট্রিটমেন্টসও আছে। আমি অতটা বড় দিয়েতে যাচ্ছি না, নর্মাল লেটসে কি হেডেক হচ্ছে, খুব মাথা ব্যথা হচ্ছে, তো এরকম ওষুধও আছে যে খাওয়ার পরে বা নেওয়ার পরে সঙ্গে সঙ্গে মাথা ব্যথাটা চলে যাবে। সো দিস ইজ অ্যাবাউট আ স্পিড আপ কন্ডিশন। নেক্সট হচ্ছে যে যদি রোগটা খুব জটিল হয়, খুব পুরনো হয়, তো যেমন রোগটা পুরনো হয়ে গেছে সেরকমই ও সময় লাগবে ওটাকেও ঠিক হতে হতে। সো ইট ডিপেন্ডস কি রোগটা অ্যাকিউট কন্ডিশনে আছে না ক্রনিক কন্ডিশনে আছে। প্রত্যেকটা প্যাথিরই নিজের নিজের একটা বৈশিষ্ট্য আছে। অ্যালোপ্যাথিরও রিকোয়ারমেন্ট আছে, হোমিওপ্যাথিরও রিকোয়ারমেন্ট আছে, আয়ুর্বেদেরও রিকোয়ারমেন্ট আছে। সব প্যাথিরই বা প্রত্যেক ডক্টরের একটাই এম থাকে যে পেশেন্টকে সুস্থ করা। এবার দেখা গেছে যে কিছু কিছু রোগ, বিশেষ করে এই যে ক্রনিক বা অটোইমিউন ডিসঅর্ডার্স, তাতে কিন্তু আয়ুর্বেদ খুব ভালোভাবে কাজ করে। আচ্ছা, তো দিস আর দ্য ফ্যাক্টস।
এখানে কিছু মানুষের বক্তব্য থাকে যে অ্যালোপ্যাথি যখনই খায় কোনো না কোনো একটা সাইড এফেক্ট চলে আসে, কিন্তু আয়ুর্বেদ এমন একটা জিনিস যেটা খেলে কোনো সাইড এফেক্ট নেই। এই কথাটা কি সত্য? হ্যাঁ, অনেকটাই সত্য বলা যেতে পারে। তার কারণ আমার মনে হয় ফার্মাকোলজিটা একটা বড় রিজন হতে পারে। কারণ আমরা যে মোস্ট অফ যে অ্যালোপ্যাথিক মেডিসিনসগুলো খাওয়া হয়, তো এগুলো তো পার্টিকুলার একটা কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট তো তৈরি, কিন্তু যেটা মোস্ট অফ আয়ুর্বেদিক মেডিসিনস ওইগুলো হার্বাল ফর্ম দিয়ে তৈরি। মানে মনে করুন, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, হলুদ, ঠিক আছে, আমরা হয়তো টার্মারিকের যখন কোনো একটা অ্যালোপ্যাথিক মেডিসিনস খাচ্ছি, তো তার পার্টিকুলার কোনো একটা ইনগ্রেডিয়েন্ট, একটা পার্টিকুলার কাজ, হয়তো কারকিউমিন বা এরকম কোনো একটা পোর্শন নিয়ে পরে সেই মেডিসিনটা তৈরি করা হচ্ছে। কিন্তু ওটা যদি আমরা আয়ুর্বেদিক মেডিসিনসে খাই, তো আমরা একটা পুরো টার্মারিক ইউজ করছি, সো তার মধ্যে অনেকগুলো পোর্শনস আছে। তো তার এরকমভাবে কাজ হয় কি, যেরকম হলুদটা নিজের একটা কাজ করছে, কারকিউমিন হয়তো পার্টিকুলার একটা জায়গায় গিয়ে কাজ করছে, কিন্তু আরও দুটো জায়গায় নষ্ট করছে, তার হয়তো ফিজিওলজিক্যাল প্রসেসটাকে স্লো ডাউন করছে বা কোনোভাবে ওইটাকে খারাপ করছে। কিন্তু আপনি যদি একটা কমপ্লিট ক্রুড ফর্মে একটা হার্বস নেন, তো সেটা কি করছে, নিজের কাজ তো করছে, কিন্তু আলাদা কোনো ফিজিওলজিক্যাল জিনিসগুলোকে খারাপ করছে না। মানে আয়ুর্বেদ মেডিসিনসের মোটোটা হচ্ছে কি, শরীরের ফিজিওলজিটাকে মেনটেন করে পরে রোগটাকে ঠিক করা, কিন্তু খারাপ করব না, না খারাপ করব না। সেটাই আপনার বাকি যে অর্গানসগুলো আছে বা বাকি যে কাজগুলো আছে, সেগুলো যেমন নিজের নর্মালি চলছে, তার সাথে সাথে এই নিজের রোগটাকেও ঠিক করছে। তো ডাক্তারবাবু, এখন দেখা যাচ্ছে যে মানুষের প্রতি এই আয়ুর্বেদ একটা মানুষের কাছে যেন একটা খুব কমন এসে যাচ্ছে। এখন হঠাৎ করে কিছু হলে কিন্তু মানুষ আয়ুর্বেদের কাছে যাচ্ছে, এটা কেন আজকের দিনে? সেটার কারণ হতে পারে কি, লোক এবার জানতে পারছে বা বুঝতে পারছে। আগে মিডল এরাতে বলতে পারি, আগেকার তো বলাটা ভুল হবে, কারণ আমাদের বিশেষ করে আমি বাইরের কথা বলছি না, কলকাতাতেই আয়ুর্বেদ প্রচুর ছিল। মানে আমরা তো এরমভাবে আয়ুর্বেদ প্র্যাকটিস করতাম কি, পার্টিকুলার পুরো একটা সোসাইটি তৈরি হয়ে আছে। মনে করুন, বাঙালিদের মধ্যে যে বৈদ্য ব্রাহ্মণ বলা হয়, যারা সেনগুপ্ত বা এই যে সারনেমসগুলো হয়, তো এনারা সবাই বৈদ্য। তার মানে কি, অ্যানসেস্টার ওয়াইজ সবাই যে আছে আয়ুর্বেদ প্র্যাকটিসই করতেন। তো এইরকম বৈদ্য ছিলেন কি, একটা পুরো সোসাইটি আলাদা করে তৈরি হয়েছে, একটা সমাজ তৈরি হয়েছে। এবার ইন দ্য মিডল এরা অনেকগুলো কারণ হতে পারে, ল্যাক অফ রিসার্চ হতে পারে, যে কারণে লোকে বুঝতে পারেনি বা ধীরে ধীরে জিনিসগুলো একটু অবসলিউট হয়ে গেছিলো। এখন আবার ইন্টারনেট হয়েছে, এই যে আমরা আজকে মনে করুন টিভির মাধ্যমে বলতে পারছি যে হ্যাঁ, আয়ুর্বেদে এই রোগের চিকিৎসা সম্ভব, এই রোগের চিকিৎসা সম্ভব। এরকমভাবে লোকে জানতে পারছে, রেজাল্টস জানতে পারছে, তখন ধীরে ধীরে দে আর অলসো কামিং টু আয়ুর্বেদা। তো আপনারা শুনলেন ডাক্তারবাবুর থেকে যে আয়ুর্বেদ এমন একটা সাবজেক্ট যেখানে আপনাকে কিওর করার চেষ্টা করবে, কিন্তু ক্ষতি করবে না। আর আয়ুর্বেদ, আমরা যেটা অনেকের ধারণা ছিল যে আস্তে 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 কী হয়, ন, আজকে কিন্তু আমরা জানতে পারলাম ওনার বক্তব্য যে না, এমন কিছু কিছু মেডিসিন আছে যেখানে খুব তাড়াতাড়ি এর সলিউশন দেওয়া যায়। তো ডাক্তারবাবু, একটা প্রশ্ন আমার কাছে আছে যে আপনার ক্লিনিকে যারা আসেন, তারা কি কি ধরনের রোগ নিয়ে আসেন ন্যাচারালি? আমাদের যে ক্লিনিকটা, এটা একটা পঞ্চকর্মা ইউনিট, সো একটা ডে কেয়ার ক্লিনিক মতো। এখানে অলমোস্ট সব রকমই রোগ নিয়ে আসেন। মানে যেটা মোস্ট কমন, যেটা সবাই জানি, যে ব্যথা হলে পরে তো আয়ুর্বেদ চিকিৎসার জন্য যাবই। তো এইরকম আর্থ্রাইটিস, সেটা স্পন্ডিলাইটিস, আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এইরকম সব রকমই আছে। তাছাড়া গাইনিকোলজিক্যাল ডিসঅর্ডার্সের জন্য আছে, পিসিওডি বা ইনফার্টিলিটি বা ইউটেরাইন ফাইব্রয়েড, এইসব ডিজিজের জন্য আছে। অটো ইমিউন ডিজিজ যত রকম আছে, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, অ্যানোরেক্টাল ডিজিজ আছে, পাইলস, ফিস্চুলা, ফিশার, সোরিয়াসিস। তো অলমোস্ট সব রকম ডিজিজের ক্ষেত্রেই পেশেন্টসরা এখানে আসে। আমাদের যেমন অ্যাজ পার আয়ুর্বেদে যে ট্রিটমেন্টসগুলো হয়, আয়ুর্বেদিক মেডিসিনস দেওয়া হয় বা পঞ্চকর্ম চিকিৎসা করা হয়, যেটা কেরালা পঞ্চকর্মা থেরাপি আমরা বলি। তাছাড়া অ্যানোরেক্টাল ডিজিজের জন্য ক্ষারসূত্র করা হয়। তাছাড়া ক্রনিক কিডনি ডিজিজ, মানে এরকম পেশেন্টস যাদের ক্রিয়েটিনিনটা ধীরে ধীরে বাড়ছে, বা এরকম পেশেন্ট যাদের অলরেডি ডায়ালিসিস চলছে, সেরকম পেশেন্টসও আছেন। আচ্ছা, এবারে আসি ডাক্তারবাবু, যে মেডিসিনগুলো আপনাদের দেয়া হয়, সেগুলো কি তার প্রতিটা মানুষের সামর্থ্যের ভেতরে থাকে? যেটা একটা ওষুধের যা দাম অ্যালোপ্যাথি, সেক্ষেত্রে আপনাদের আয়ুর্বেদিক কি একটি সাধারণ মানুষের পক্ষে
এটা কম্বিনেশন আছে। যেমন আমি বললাম কি, একটা পেশেন্ট যদি অ্যাকিউট স্টেজে আসছে, মনে করুন আমার 1 সপ্তাহ আগে হুট করে একটা ব্যথা শুরু হয়েছে, এবার সেটা এতটাই কষ্ট দিচ্ছে যে আমি অফিস যেতে পারছি না, সাধারণভাবে কি করে লোক যায় কেমিস্টের কাছে গিয়ে একটা পেন কিলার খেয়ে চলে আসে। এবার যদি এই স্টেজে কেউ মনে করুন সে আয়ুর্বেদ একটা ওষুধ খায়, তাহলে সেই ওষুধটা ডেফিনেটলি কস্টওয়ার্দি হয়। এবার যদি একটা পেশেন্ট সে হয়তো আজকে 20 বছর ধরে ব্যথা সহ্য করে আসছে, তার রোগটা, কারণ আয়ুর্বেদে ঠিক ওই সিমটোমেটিক রিলিফের ব্যাপারটা নেই, আমি অ্যাকিউট কাজ করাই বা আমি ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করি, দুটোই কিন্তু রোগটাকে ঠিক করবে, এটা শুধু সিমটমসটাকে ঠিক করবে না। যখন আপনার রোগটা ঠিক হবে, হয়তো আমি যেমন বললাম হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে ওখানে একটা ইনফ্লামেশন হয়েছে, সোয়েলিং হয়েছে। যখন এই ইনফ্লামেশন সোয়েলিংটা কম হবে, হাড়টা শক্ত হবে, নিজে নিজেই ব্যথা কমে যাবে। তো ডিজিজ ঠিক হলে তার সিমটমসও ঠিক হয়ে যাবে। তো ইটস সিমিলার কি অ্যাকিউট স্টেজে আসলে ইটস কস্টওয়ার্দি, যদি খুব ক্রনিক স্টেজে আসে তো ইট ডিপেন্ডস কি রকম ওষুধ দিতে হচ্ছে। সো ইটস আ কম্বিনেশন। এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে মানে এটা আমারও একটা প্রশ্ন, এই যে আপনি বসে আছেন, আপনার মধ্যে এত সুন্দর একটা লালিত্য, আপনার মধ্যে এত সুন্দর একটা ইয়াং ভাব, এটা কি আয়ুর্বেদ দিয়েই সম্ভব? এটা একটু হাসি প্রশ্ন করছি। বলা যেতে পারে এটা আয়ুর্বেদ দিয়েই সম্ভব। কারণ আয়ুর্বেদটা মানে আপনার নামটাই দেখি যে আয়ু আর বেদ। বেদ মানে ইন সিম্পল টার্মস বলা হয় নলেজ, আর আয়ু মানে আমরা জানি কি এজ বা লাইফ। তো দিস ইজ আ সায়েন্স অফ লাইফ বা নলেজ অফ লাইফ। তো আয়ুর্বেদ কখনো কিন্তু শুধু কিওরের ব্যাপারে কথা বলে না, ইটস আ লাইফস্টাইল। মানে আর ইনফ্যাক্ট আমরা বাঙালিরা তো প্রচুর আমাদের লাইফস্টাইল এইরকম আছে, মানে এই মনে করুন এই সিজনটা এখন এই সময় আমরা এই সজনে পাতা খাই বা সজনে ছুটি খাই, উইচ ইজ ভেরি গুড লাইক ইমিউনো মডুলেটর ইউ ক্যান সে। মানে এগুলো খেলে পরে এই যে পক্স ইজিলি হয় না, শরীরে ইমিউনিটি গ্রো হয়ে যায়। তো এটা আমাদের লাইফস্টাইলে আছে। বা দেখবেন বাড়িতে হয়তো নিম পাতা ভাজা খাওয়া হয়, তো এটা কিন্তু এই সময়ই খাওয়া হয়। তো এই যে এই পোর্শনসগুলো, এগুলো আমাদের লাইফস্টাইলের মধ্যে আছে। তো আয়ুর্বেদ সবসময় বলে যে প্রিভেনশন অলওয়েজ, আমরা যতক্ষণ শরীরটাকে স্বাস্থ্য রাখতে পারবো। আমি জাস্ট একটা শ্লোক বলবো, একটা সংস্কৃত আমাদের আয়ুর্বেদের শ্লোক আছে কি স্वस्थस्य স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনম। মানে ফার্স্ট মোটো হচ্ছে যে স্वस्थस्य স্বাস্থ্য রক্ষণম, মানে যে সুস্থ তার স্বাস্থ্যটাকে মেনটেন করা, তারপরে যদি রোগ হয়ে যায় তখন সেই রোগটাকে কিওর করা, আতুরস্য বিকার। তো প্রথমে সবসময় প্রিভেনশন। তো এই যে লাইফস্টাইলটাকে মনে করুন, আপনি যেমন আমার এক্সাম্পল বা জিজ্ঞাসা করলেন, তো প্রত্যেক আয়ুর্বেদ চিকিৎসকই নিজেকেও ফিট রাখার জন্য সেরকম কিছু প্রিভেন্টিভ মেজার্স আছে, খুব ভালো কিছু পঞ্চকর্ম চিকিৎসা আছে যেগুলো আমরা ওই রকম 6 মাসে 9 মাসে একবার করে নিজেদের ওপরও করতে থাকি, তো বিকাম ফিট। ইনফ্যাক্ট আয়ুর্বেদের তো একটা আলাদা করে সাবজেক্টই আছে যেটাকে রসায়ন বলা হয়, কি এজটাকে কন্ট্রোল করার জন্য। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8772444382 9830296499। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম। লর্ড কৃষ্ণ ঘি। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। যে কোনো ধরনের বিল, ব্যাচ, উত্তরীয়, জেরক্স অফসেট,
A4 কালার অফসেট সব রকমেরই প্রিন্টের ব্যবস্থা আছে। ফোন নাম্বার হচ্ছে 9804520132। শুনলেন যে আজকে ডাক্তারবাবুর থেকে কত তথ্য আমরা পেলাম। তো আমাদের যে প্রোগ্রামটা স্বাস্থ্যই সম্পদ, এরকম ডাক্তারবাবুরা যদি আপনাদেরকে এরকম প্রশ্নের উত্তরগুলো তুলে ধরে, আমার মনে হয় প্রতিটি মানুষ তার স্বাস্থ্যটাকে সম্পদ বলেই মনে হবে। কারণ আমরা যদি সুস্থ থাকি তাহলে আমরা রোজগার করতে পারবো, আমরা একটা সঠিক তথ্য তুলে একটা সঠিক শরীরকে আমরা মেলে ধরতে পারবো। কিন্তু যদি শরীরই সুস্থ না থাকে আর শরীরটা যদি ঠিকভাবে না রাখতে পারি তাহলে আমরা সম্পদ কিন্তু হারিয়ে ফেলবো। তো এবারে আসবো আমরা ডাক্তারবাবু, যে আপনার সাথে যোগাযোগ করতে গেলে কোথায় কোথায় আপনার ক্লিনিকগুলো আছে যদি একটু দর্শক বলতে জানান। আমাদের ক্লিনিক কলকাতায় 2 জায়গায় আছে। একটা হচ্ছে রাজারহাটে চিনার পার্কের কাছে, চিনার পার্ক বা হলদিরামের কাছে, এক্স্যাক্ট লোকেশন হচ্ছে কালী পার্ক। আচ্ছা। আর আরেকটা হচ্ছে গড়িয়াহাট, একদম গড়িয়াহাট মোড়েই, খুব পুরনো একটা বিল্ডিং, যশোদা ভবন। তো যশোদা ভবনই আরেকটা ব্রাঞ্চ আছে। আচ্ছা, তো যোগাযোগ করতে গেলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে। রাজারহাটে যদি যোগাযোগ করতে চান তো তার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7439634806। আমি আরেকবার বলে দিচ্ছি 7439634806। আপনি এই কন্ট্যাক্ট নাম্বারটাতে কল করলেই 2 জায়গাতেই অ্যাজ পার রিকোয়ারমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। বা তাছাড়া আমাদের গুগলেও কেউ যদি শ্রীবেদা বলে সার্চ করে, শ্রীবেদা আয়ুর্বেদিক ক্লিনিক বা শ্রীবেদা নর্মাল ফোনে সার্চ করলেও আপনারা সেই লোকেশনসগুলো পেয়ে যাবেন। বা এখন যেটা হয় ফেসবুক বা ইনস্টাগ্রাম, তাতেও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার এই যে আপনি নাম্বারটা দিলেন, কেউ কি অনলাইনে আপনার সাথে যোগাযোগ করতে পারে না সরাসরি যেতে হবে? আমি প্রিফার করি পার্সোনালি সরাসরি সবসময় যোগাযোগ করা। এবার যদি পেশেন্ট খুব দূরে থাকে তো অন দ্যাট কেস আমরা অনলাইন কনসালটেশনও করি। আপনি বলতে পারেন যে সেটা একটা কারণ কি আমি যে কনসালটেশন ফিস সেম রেখেছি, এটা ইন ক্লিনিক ভিজিট হোক বা অনলাইন ভিজিট হোক। কারণ অনেকগুলো জিনিস আছে যেটা ডায়াগনোসিস ইন ক্লিনিক খুব ভালো হয়, বাট যদি খুব দূরে পেশেন্ট থাকে বা সেরকম একটা ডিসঅর্ডার আছে তো ইনিশিয়ালি আমরা হয়তো একটা অনলাইন ভিডিও কনসালটেশন করে নিলাম, তারপরে সেরকম পেশেন্ট এসে পরে আবার দেখিয়ে গেলেন, তো সেই ব্যবস্থাও আছে। তো আপনারা শুনলেন আজকে অনেক তথ্য, এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হবে এসটিভি বাংলা আপনাদের সামনে। আজকের যে প্রোগ্রামটা স্বাস্থ্যই সম্পদ, আপনাদের চেষ্টা করেছি আপনাদের শরীরকে সুস্থ রাখা, স্বাস্থ্যটাকে সম্পদ হিসাবে গ্রহণ করা। আগামী দিনে আবার আসবো এই ধরনের অনুষ্ঠান নিয়ে। সময় যেহেতু খুবই কম, তার জন্যে আজ আমরা এই অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।